4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। যেহেতু নির্বাচন সামনে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, সেই আলোকে প্রফেসর ইউনূসের কোনো মিডিয়া আছে নাকি? কোনো মিডিয়া প্রফেসর ইউনূসের চোদে নাকি? প্রফেসর ইউনূসের সরকারকে কেউ চোদে না। আমরা সামলাই, ন্যারেটিভ আমরা তৈরি করি, আমরা পাশে এসে দাঁড়াই। এখন দর্শক, আগামী নির্বাচনকে সামনে রেখে প্রায় 4000-এর অধিক পুলিশ কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া হবে এবং এদের দায়িত্ব থাকবে প্রত্যেকটি নির্বাচনী কেন্দ্র এবং প্রত্যেকটি নির্বাচনী এজেন্ট যেন সঠিকভাবে বাস্তবায়ন হতে পারে এবং নির্বাচনের ক্ষেত্রে যেন কোনো ধরনের স্বজনপ্রিয়তা কিংবা কোনো দলের প্রতি আসক্ত হওয়া এরকমের কোনো ঘটনা না ঘটে, সেজন্যই এই কৌশল অবলম্বন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন অফিস। সে বিষয়ে আরও বিস্তারিত কিছু তথ্য দেখুন আজকের ভিডিওতে। তাদের নিয়োগ চলছে বড় আকারে। এই নিয়োগটা যাতে এক্সপেডিট হয়, এই জন্য আমরা 71 বেশি মিটিংটা করলাম এবং আমাদের একটা হোম সেক্রেটারি সাহেবের সাথে আমরা অন দ্য ফোন কিছু সিদ্ধান্ত হয়েছে। আজকে এটার আমরা যদি অর্ডারটা করে দিতে পারি, তাহলে রিক্রুটমেন্টটা অনেক ধরনের রিক্রুটমেন্ট বলছে, তার মধ্যে হলো পুলিশের যে এএসআই এবং অন্য অন্য জায়গায় রিক্রুটমেন্ট, এগুলো এক্সপেডিট হবে। আমার মনে হয় সংস্কার না, এটা হলো রিক্রুটমেন্টটা হলো করতে গিয়ে কিছু কিছু জায়গায় প্রতিবন্ধকতা ছিল। এই প্রতিবন্ধকতাগুলো আমরা আইজিপি সাহেব আপনি একটু বললে মানে ভালো হয়, যেহেতু ইওর ম্যাটার আমি বলবো। ওইটা 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। তো সেই প্রক্রিয়ায় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে এসেছিলাম। ওই বিধিটা যেটা তৈরি হচ্ছে, ওইখানে মাইনর কিছু সংশোধনী দরকার ছিল, তো আমরা সেটা করে দিচ্ছেন, যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টের পথটা একটু সুগম হলো আর কি। অবশ্যই আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে ফেলতে চাই। প্রধান উপদেষ্টা বেশ কিছুদিন আগে আপনারা জানেন বেশ কিছু ফোর্সের স্যাংশন উনি নীতিগতভাবে সম্মত হয়েছেন, সেইগুলাই আমরা আসলে ওয়ার্কআউট করতেছি। আমাদের আইজিপি সাহেব যারা বললেন, এটা রেগুলার সময়ে এগুলো এরকম তড়িঘড়ি করে, যেহেতু নির্বাচন সামনে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, সেই আলোকে আমাদের অর্থ মন্ত্রণালয়, লেজিসলেটিভ এবং জনপ্রশাসন এবং সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিটিং করে আমরা এই পদগুলোকে সৃজন করেছি। এটা অলরেডি রান। এখন এই পদের রিক্রুটমেন্টের কিছু বিধিমালা প্রচলিত ছিল, দু এক জায়গায় সংশোধনী হয়েছে। এখন এই সামনে নির্বাচনের মধ্যে মাঠে প্রথম যে বাহিনীটা থাকে সেটা হলো পুলিশ, আনসার বাহিনীও থাকে। এখন তো আমাদের আনসারের অনেকগুলো শ্রেণী বিভাগ হয়েছে, কমান্ডার আনসার। এখন এই কাজগুলো যাতে এক্সপেডাইট করা যায়, এই জন্য লেখালেখি না করে এক বসাতেই যাতে হয়, সেই কারণে আজকে আমরা বসেছিলাম। কতগুলি পদ সৃজন করেছে? এটা তো আমরা মনে হয় 4000-এর উপরে। যথেষ্ট কি না? আমরা এটা হলো অফিসার, এটা এএসআই সিপাহীর পদে যখন যেটা দরকার সেইভাবেই তারা পুলিশ বাহিনীর রিকুইজিশন দিচ্ছে এবং তাদের ট্রেনিংয়ের একটা ক্যাপাসিটি আছে। পুলিশ তো শুধু নিয়োগ করলেই হবে না, পুলিশের ট্রেনিং যেমন সারদাতে রাউন্ড দি ক্লক আমাদের অফিসারদের ট্রেনিং হচ্ছে, আর পুলিশের কিছু রিজনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে, লাইক রংপুর, আরও কয়েকটা জায়গায় বড় বড় ট্রেনিং ইনস্টিটিউট আছে। সেই সমস্ত জায়গায় 100% ট্রেনিং চলতেছে। একদিকে রিক্রুটমেন্ট, একদিকে ট্রেনিং। আপনারা জানেন পুলিশের সিপাহী এবং আর একটু উপরের লেভেল পর্যন্ত এসপি সাহেবরাই রিক্রুট করে, প্রতি ডিস্ট্রিক্টে এটা গোয়িং অন চলতেছে। তাই এখানে এই পদগুলো যাতে ইফেক্টিভ, আমাদের যে শিডিউল ঘোষণা হওয়ার আগেই যাতে আমাদের এই বাহিনী প্রস্তুত হতে পারে, সেই কাজটাকে এক্সপেডিট করলাম। শুধু কি এএসআই হচ্ছে স্যার, মানে এসআই বা অন্যান্য পজিশনে হচ্ছে না? লটারির প্রসঙ্গটা দেখেন আসতেছে না। স্যার এসআই নিয়োগ হবে স্যার, নাকি শুধু এএসআই? আচ্ছা শোনেন, আপনারা জানেন যে এএসপি রিক্রুট হয় বিসিএস পিএসসির মাধ্যমে। এরপরে বাকি পদগুলোই পুলিশের, এটাকে এক কথায় যদি বলি, আইনের ভাষায় যদি বলি, পুলিশ হেডকোয়ার্টার। পুলিশ হেডকোয়ার্টারের আন্ডারে, মানে যদি ডেজিগনেশনটাকে স্পিল আউট করি, আইজিপি পড়ে এবং মাঠ পর্যায়ে এসপি সাহেব পড়ে। এই দুইজন হলো রিক্রুটিং অথরিটি। আর পিএসসি তো হলো পুলিশের অফিসার নিয়োগ করে, সেটা তো রুটিন মোতাবেক চলতেছে। কিন্তু যেহেতু ইলেকশনে মাঠ পর্যায়ে অনেক বেশি সংখ্যক লাগবে, হোম মিনিস্ট্রির চাহিদা আছে, মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা আছে, এবং যে কোনো পদ সৃষ্টিতে এবং নিয়োগ ভিত্তিতে জনপ্রশাসন সম্পৃক্ত।
এটার সাথে আপনি আগেও বলেছি যে লেজিসলেটিভ সম্পৃক্ত, আমাদের ক্যাবিনেট সম্পৃক্ত। প্রফেসর ইউনূসের কোনো মিডিয়া আছে নাকি? কোনো মিডিয়া প্রফেসর ইউনূসের চোদে নাকি? প্রফেসর ইউনূসের সরকারকে কেউ চোদে না, আমরা সামলাই, ন্যারেটিভ আমরা তৈরি করি, আমরা পাশে এসে দাঁড়াই না। এখন ইউনূস সাহেব ধরেন এত বছর ধরে সংগঠন করেন, এনজিও করেন, উনি একটা প্রজেক্ট প্রপোজাল লিখলেও তো সেই অনুযায়ী লোক নিয়ে প্রজেক্টটাকে দাঁড় করান না। তো বাংলাদেশ রাষ্ট্র কি ওনার প্রজেক্টের থেকেও খারাপ অবস্থায় আছে যে আমার মন চাইলে আমি চিটাগাং থেকে নিলাম, মন চাইলে আমি এনজিও থেকে নিলাম, মন চাইলে আমার অমুক ভাইরে নিলাম, অমুক ভাইয়ের ছেলেরে নিলাম, অমুক ভাবিরে নিলাম? তাই তো করছে, 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 তাই তো করছে। এক বছরে আমার বন্ধুর ছেলে, অমুকের ছেলে, তমুকের ছেলে, গ্রামীণ ব্যাংক, অমুক তমুক, এই তো আমি যাকে চিনি, আমার যে বন্ধু, এই তো নিয়ে করছে। সে স্বীকারও করছে যে পাইনি, তখন যাদেরকে পাইছি তাদেরকে নিয়েই করছে। তো তারপরে 1 বছর চলে গেল, তো এর মধ্যে রিভিউ করতে পারলেন না? না, এই দায় তো নিতে হবে। এবং আমি তো অনেক আরো খারাপ কথা শুনি, খারাপ খবর শুনি, আমি জানি না ওইদিকে যাচ্ছে কিনা, কি হচ্ছে আদৌ উনি কতটুকু নির্বাচনে সক্ষম হবেন। মানে এই পরিস্থিতিতে আমরা ধরেন আওয়ামী লীগের সচিব, আওয়ামী লীগের সেনা অফিসার, আওয়ামী লীগের পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগের মাস্টার, সব প্রত্যেকে মানে ধরেন যারা 3-4টা নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন, মানে রিগড নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন, তারা প্রত্যেকেই স্ব জায়গায় বহাল। আপনি কোথাও টাচ করেন নাই। আপনি কি শাস্তে চাচ্ছেন? আপনি কিভাবে একটা সুষ্ঠু নির্বাচনে আদৌ কি সক্ষম হবেন? এই প্রশ্নগুলো তো আসছে দাদা এখন। আচ্ছা, একটা জিনিস বলেন তো, একটা জিনিস বলেন কনক, আমি বলি, মানে এটা উইথ অল ডিউ রেসপেক্ট, মানে আমি তো মাঝে মাঝে খেপে টেপে যাই, তো এখন করার কিছু নাই, এটাই আমার নেচার আর কি। তো রাষ্ট্র নিয়ে, সরকার নিয়ে, সংস্কার নিয়ে কনক আপনার একটা চিন্তা আছে না? বলেন তো, আপনি এতদিন কাজ করছেন না? হ্যাঁ ইলিয়াস, তোমার একটা চিন্তা আছে না? এতদিন কাজ করছো না যে রাষ্ট্রটা কিরকম হবে, করা উচিত আছে? ইয়েস অর নো বলো, আছে? মিউট হয়ে আছো। অবশ্যই অবশ্যই। প্রফেসর ইউনূসের সরকারের সংস্কার কমিশন আমাদের সাথে বসে আধা ঘন্টা কথা বলছে, আমারও আছে, আধা ঘন্টা কথা বলছে। আচ্ছা বলেন তো, আপনারা তো এতদিন ধরে লড়াই করছেন, সংগ্রাম করছেন, যেরকমই করেন, যতটুকুই করেন, করছেন তো, আপনারা বলেন তো আপনাদের চিন্তা কি আগামী রাষ্ট্রটা নিয়ে? দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান এসি তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কতটুকু শক্ত এবং একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়ার জন্য লেভেল প্লেইং ফিল্ডে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ইসি। শেষ পর্যন্ত কি সফল হবে কিনা সেটি আপনারা জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।